ম্যান্ডির কাছে মেঘার ট্রেনিং বেশ ভালোই চলতে লাগলো। এটিকেট, ম্যানার্স এসবের সঙ্গে সঙ্গে ইংলিশে কথা বলাও শিখতে শুরু করলো মেঘা। আজকাল খুশি আর উত্তেজনায় মাঝে মাঝে রাতে ঘুম আসে না তার। এনজিওতে একমাত্র রোহিণী ম্যাডামকে বাইরের লোকেদের সঙ্গে ইংলিশ বলতে শুনেছে সে। সে যে কখনো এরকম শিখতে পারবে তা সে কল্পনাও করতে পারেনি। খুব মন দিয়ে সব কিছু শিখতে লাগলো সে। এত তাড়াতাড়ি সে সব কিছু আয়ত্ত করতে পারছে দেখে যার পর নাই খুশি হয় ম্যান্ডি। প্রমিতাকে ফোন করে জানায় সব কিছু। এদিকে অরিন্দমের মধ্যে একটু একটু করে পরিবর্তন আসতে শুরু করেছে। আজকাল মাঝে মাঝেই তার মেঘার মুখটা মনে পড়ে যাচ্ছে। দরকারি কথা ছাড়া মেঘা তার সঙ্গে কোনো দিনই সেইভাবে কথা বলেনি। ভেতরে মানুষটা যে সে কেমন তা অরিন্দম কিছুই জানে না। হঠাৎ মেঘার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে তার। আরও ভালো করে জানতে ইচ্ছে করছে মেঘাকে। আবার পর মুহূর্তেই মেঘার মতো সাধারণ একটা মেয়েকে তার চিন্তায় স্থান দেওয়ার জন্য নিজের ইগোর সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে তার। খুব আশ্চর্য লাগছে অরিন্দমের। এই প্রথম শরীর ছাড়া কোনো মেয়ের ব্যাপারে চিন্তা করছে সে। চিন্তা করছে মানে চিন্তাটা যেন তার চাওয়া না চাওয়ার তোয়াক্কা না করেই হঠাৎ হঠাৎ জোয়ারের জলের মতো এসে তাকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। একবার ভাবল মাকে জানাবে ব্যাপারটা। এই ব্যাপারটা প্রশ্রয় দেওয়া যাবে না। তারপর ভাবল, না, মেঘা তো তার হবু স্ত্রী। যে উদ্দেশ্যেই হোক না কেন সে তো মেঘাকে বিয়ে করতে চলেছে। সুতরাং তার সম্পর্কে একটু আধটু জানা উচিত তার। একটু আধটু কথা বললে নিশ্চয়ই সেটা খুব একটা দোষের কিছু নয়। এইভাবে অরিন্দমের মানসিক দ্বন্দ্ব যেন দিন দিন বেড়েই চলেছে। শিক্ষা দীক্ষা, বংশপরিচয়, সামাজিক অবস্থান সব দিক থেকেই অরিন্দম আর মেঘার আকাশ পাতাল ফারাক। তবু কেন জানি না মেঘার সঙ্গে কথা বলবে ভাবলে ভীষণ কুণ্ঠা বোধ হচ্ছে অরিন্দমের। অথচ সেই কবে থেকে নারী শরীর চিনেছে সে। নিত্য নতুন মেয়েদের সঙ্গে সম্পর্ক করতে কোনো দিনই তার কুণ্ঠা বোধ হয়নি। তাহলে আজ কেন এমন হচ্ছে? এদিকে মা বাবা তাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছে। ইচ্ছে করেই অরিন্দমকে এ ব্যাপারে খুব একটা জড়াচ্ছেন না প্রমিতা। আসলে বিয়েটা তো একটা প্রহসন, সুতরাং ছেলেকে এর মধ্যে বেশি জড়িয়ে কি লাভ? টানাপোড়েনের মধ্যেই একদিন মেঘাকে ফোন করে বসল অরিন্দম। মেঘা ফোন ধরতে সে বলল, বিয়ের আগে কয়েকটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলোচনা করে নেওয়া খুব জরুরি, তাই ফোন করলাম। হ্যাঁ বলুন, কী ব্যাপার? আমার সম্পর্কে তুমি তো কিছুই জানো না। ইনফ্যাক্ট তোমার সম্পর্কেও আমি কিছু জানি না। আমার মনে হয় একে অপরের সম্পর্কে জানা থাকলে আমাদের দুজনেরই জন্যই ব্যাপারটা সহজ হবে। কেন? আমি তো আপনার সম্পর্কে সব জানি। আপনার বাবার কাছে যাওয়ার আগে আপনিই তো বলে দিয়েছিলেন। হ্যাঁ, সে তো খুব বেসিক কিছু জিনিস, যেটা না থাকলে তোমাকে এলিনা হিসেবে বাবার সামনে নিয়ে যাওয়া যেত না। কথাগুলো বলে থামল অরিন্দম। চুপ করে আছে মেঘা। ভালো করে জানতে চায় মানে? মেঘার মনে সংশয়। অরিন্দমের মতো ছেলের মুখে একথার মানে কি হতে পারে ভেবে ভেতরে ভেতরে শিউরে উঠল মেঘা। তাকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে উঠল অরিন্দম। আর কত বেআব্রু করবে সে নিজেকে?
তোমার কি কিছু বলার আছে মেঘা? অস্থির হয়ে জিজ্ঞেস করলো অরিন্দম। না তো, বলছিলাম কি, আমি তো তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না। জানার মতো কোনো কিছু নেই আমার, স্পষ্ট জবাব মেঘার। এবার ধীরে ধীরে অসহিষ্ণু হয়ে ওঠে অরিন্দম। কিছুতেই ধরা দিচ্ছে না মেঘা। প্রত্যাখ্যান একেবারে সহ্য করতে পারে না সে। আর মেঘার মতো মেয়ে তাকে প্রত্যাখ্যান করবে, এ তো সে স্বপ্নেও কল্পনা করেনি। শেষমেশ ব্রহ্মাস্ত্র ছোঁড়ে সে। শোনো মেঘা, ভুলে যেও না এই কাজটা আমাদের কাছে কত ইম্পর্ট্যান্ট। এতগুলো টাকা তোমাকে এমনি এমনি দিচ্ছি না আমরা। অরিন্দমের গলায় বিরক্তি। এবার ভয় পেয়ে যায় মেঘা। বলুন, আমাকে কি করতে হবে? বিকেলে আমার সঙ্গে একবার দেখা করো। আচ্ছা, ঠিক আছে, ভয়ে ভয়ে বলে মেঘা। বিনা কারণে অরিন্দমের দেখা করতে বলা মোটেও ভালো ঠেকছে না তার। বিকেলে মেঘাকে নিয়ে একটা পার্কে এসে বসলো অরিন্দম। কফি শপ কিংবা রেস্তোরাঁর চেয়ে পার্কে মেঘা বেশি স্বচ্ছন্দ বোধ করবে নিশ্চয়ই। পাশাপাশি বসে প্রথমে কি কথা বলবে বুঝতে পারল না অরিন্দম। আজও মেঘার পরনে সাধারণ একটা তাঁতের শাড়ি, চুলে বিনুনি করা, কিন্তু দিঘির মতো গভীর টলটলে চোখ দুটোতে সেই মাদকতা। প্রথমেই এক নজরে তাকে দেখে নিয়েছিল অরিন্দম। ভাগ্যিস এখন পাশাপাশি বসে আছে, তাই ওই চোখ দুটোর মুখোমুখি হতে হচ্ছে না তাকে। আচ্ছা, এই যে এই কাজটা করতে তুমি কেন রাজি হলে? আর কোনো কথা না পেয়ে এইভাবেই শুরু করলো অরিন্দম। ধীরে ধীরে সব বলা শুরু করলো মেঘা। অভাবের সংসার, ভাইয়ের কলেজে পড়ার স্বপ্ন, এসব বলতে বলতে আবেগে কেঁদে ফেলল সে। তার মানে তুমি বলতে চাও ভাইকে পড়ানোর জন্য তুমি এসব করছো? তোমার একবারও লোভ হয়নি এত বড় বাড়ির বউ হবে বলে? বাড়ির বউ? আপনি বলতে চান যে সম্পত্তি পেয়ে গেলে তারপরও আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে সসম্মানে ওই বাড়িতে থাকতে দেবেন? এসব অবাস্তব চিন্তাভাবনা আমি করি না। মুখ ফিরিয়ে অরিন্দমের চোখে চোখ রেখে বলল মেঘা। মেঘার চোখে এমন কিছু ছিল, অরিন্দম তার দিকে তাকিয়ে থাকতে পারল না। সত্যিই তো, কাজ মিটে গেলেই তো মেঘাকে টাকা দিয়ে বিদায় করে দেওয়া হবে। অন্তত মা তো মেঘাকে একমাত্র পুত্রবধূ হিসেবে কিছুতেই মেনে নেবে না। আচ্ছা, সে নিজেও কি মেঘাকে মেনে নিতে পারবে? সত্যি কত স্বার্থপর তারা, নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। আর এদিকে মেঘা ভাইয়ের জন্য নিজেকে এত বড় একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। ছোটবেলা থেকে অত্যন্ত বিলাসবহুল জীবনে অভ্যস্ত সে। কারো জন্য কোনোদিন কিছু ভাবতে হয়নি তাকে। না চাইতেই সমস্ত সুখ তার পায়ে এসে ধরা দিয়েছে। আর মেঘাকে প্রতি মুহূর্তে কিভাবে সংঘর্ষ করে যেতে হচ্ছে, এসব নানা রকম চিন্তা অরিন্দমের মাথায় ভিড় করে আসতে লাগলো। এরপর কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে থাকলো। তারপর একসময় মেঘা বলল, আর কোনো কথা না থাকলে আমরা কি এখন উঠতে পারি? বাড়িতে অনেক কাজ আছে আমার। বাধ্য হয়ে উঠতে হলো অরিন্দমকে। মনটা কেমন যেন বিষণ্ণ লাগছে। মেঘা কোনোভাবেই তার মনের কাছে ঘেঁষতে দিল না তাকে। নিজের চারদিকে যেন দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে রেখেছে। সেও যেন কিছুতেই সহজ হতে পারছে না। উঠে পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ির দিকে হাঁটতে লাগলো তারা। হঠাৎ গাড়ির হর্ন শুনে পেছনে তাকিয়ে অরিন্দম দেখল বন্ধু বরুণ তাদের পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে আয় আয়, হাসি মুখে বলল অরিন্দম। গাড়ি থেকে নেমে এলো বরুণ আর তার গার্লফ্রেন্ড মোনা।
মোনাকে দেখে একটু ঘাবড়ে গেল অরিন্দম। মেঘা রয়েছে সঙ্গে, আর এসব ব্যাপারে মেয়েদের চোখ এড়ানো খুব মুশকিল হয়। তাছাড়া মোনার মতো স্মার্ট আধুনিকা মেয়ের সঙ্গে মেঘা তো কথাই বলতে পারবে না। নেমে এসে মেঘাকে অরিন্দমের সঙ্গে দেখে অবাক হয়ে গেল বরুণ আর মোনা। বিয়ে ঠিক হয়েছে এটা শুনলেও মেঘাকে অরিন্দমের সঙ্গে ঠিক মানাতে পারছিল না তারা। হাই বলে মেঘার দিকে তাকিয়ে হাসল মোনা। হ্যালো, মিষ্টি হেসে বলল মেঘা। বরুণ আর মোনা এক প্রকার জোর করেই তাদের নিয়ে পাশের কফি শপে ঢুকলো। ভেতরে ভেতরে অরিন্দমের খুব টেনশন শুরু হয়ে গেল। শেষমেশ বন্ধুদের কাছে হাসির খোরাক হতে হবে না তো। কিন্তু তাকে অবাক করে বেশ সপ্রতিভভাবে মোনার সঙ্গে কথা বলা শুরু করে দিল মেঘা। অরিন্দম বারবার আর চোখে মেঘাকে দেখছিল। কথা বলতে বলতে মোনা হঠাৎ মেঘাকে বলল, ইউ আর সো প্রিটি, ইউর আইজ আর জাস্ট মেসমারাইজিং। এই রে, এবার কি হবে? মনে মনে প্রমাদ গুনল অরিন্দম। কিন্তু তাকে অবাক করে স্পষ্ট উচ্চারণে মেঘা বলল, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্টস, ইউ লুক গর্জিয়াস। মেঘার কথা শুনে খুশি হলো মোনা, আর অরিন্দমের মুখটা হাঁ হয়ে গেল বিস্ময়ে। মেঘা যে খুব সুন্দরভাবে ট্রেনিং নিচ্ছে এটা বুঝতে আর বাকি রইল না তার। কফি খেতে খেতে বারবার তার চোখ চলে যাচ্ছিল মেঘার দিকে। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুতেই বোঝার উপায় নেই যে মাত্র কিছুদিন আগেও সে কতটা আনস্মার্ট ছিল। মনে মনে বেশ খুশি হলো অরিন্দম। মেঘার সঙ্গে কথা বলে মোনা আর বরুণও যে বেশ ইমপ্রেসড হয়েছে তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। চলে যাওয়ার সময় বরুণ তার কানে কানে বলে গেল, এত পিওর একটা মেয়েকে কি তুই সত্যি ডিজার্ভ করিস? বন্ধুর কথা শুনে ভেতরে ভেতরে চমকে উঠল অরিন্দম। সে তো মেঘাকে তার যোগ্য নয় বলে সবসময় ভেবে আসছে। মেঘার মতো মেয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে বলে কোথাও না কোথাও তার মেল ইগো হার্ট হচ্ছিল এতক্ষণ। আর তারই বন্ধু তাকেই মেঘার জন্য যোগ্য ভাবতে পারছে না। চলে গেল বরুণ আর মোনা। কিছুক্ষণ চুপচাপ সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল অরিন্দম। কি হলো, চলুন, অনেকটা দেরি হয়ে গেল যে, তাড়া লাগালো মেঘা। ও হ্যাঁ, চলো। সারা রাস্তা যথারীতি একটা কথাও বলল না মেঘা। তার বাড়ির গলিতে ঢোকার মুখে গাড়ি দাঁড় করাতে সে যখন বাই বলে নেমে যাচ্ছে, হঠাৎ অরিন্দম জিজ্ঞেস করে বসল, আমাকে তুমি খুব অপছন্দ করো তাই না মেঘা? নামতে গিয়ে চমকে ঘুরে তাকালো মেঘা। কিছুক্ষণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো অরিন্দমের দিকে। কি হলো, জবাব দাও, আবার জিজ্ঞেস করলো অরিন্দম। সত্যিটা শোনার মতো সাহস আছে আপনার? তার চেয়ে থাক না এসব কথা, বলেই নেমে গেল মেঘা। হাত নেড়ে বাড়ির গলিতে ঢুকে গেল। স্থির দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল অরিন্দম। নিজের অজান্তেই একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। ধীরে ধীরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে এলো সে। পরদিন থেকে অরিন্দমের যেন আর কোনো কিছু করতেই ভালো লাগছে না। ক্লাবে যাওয়া, পার্টি করা, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা, সব কিছুই যেন কেমন বিরক্তিকর লাগতে শুরু করেছে তার। নিয়ম মাফিক অফিসটাই যাচ্ছে শুধু। ছেলের যে কিছু একটা হয়েছে তা দেখে বুঝতে পারলেন প্রমিতা, কিন্তু জিজ্ঞেস করে কিছুই বার করতে পারলেন না। এদিকে বিয়ের আর মাত্র দিন 15 বাকি। হলো কি ছেলেটার? নিশ্চয়ই মেঘাকে বিয়ে করতে হবে বলে ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে ছেলেটা। সত্যিই তো, কিভাবে বড় হয়েছে তার ছেলে। কোনো দিন তার কোনো অভাব রাখেননি প্রমিতা।
যখন যা চেয়েছে তাই দিয়েছেন। আর আজ একটা প্রায় ভিখিরি বাড়ির মেয়ের সঙ্গে তার বিয়ে দিতে হচ্ছে। যত রাগ গিয়ে পড়ল তার স্বামীর ওপর। ঠিক আছে, একবার উইল করা হয়ে যাক, তারপর মেঘাকে কি করে এ বাড়ি থেকে তাড়াতে হবে তা তার ভালোই জানা আছে। এর মধ্যে হঠাৎ একদিন ভয়ানক অ্যাক্সিডেন্টের মুখে পড়ল দিবাকরের গাড়ি। রাত্রিবেলা ক্লিনিক থেকে বাড়ি ফিরছিলেন তিনি। উল্টো দিক থেকে আসা ট্রাকের সঙ্গে একেবারে মুখোমুখি সংঘর্ষ লাগে তার গাড়ির। তৎক্ষণাৎ মৃত্যু হয় ড্রাইভারের। পেছনে বসেছিলেন দিবাকর। প্রাণে বাঁচলেও তার চোট অত্যন্ত গুরুতর। স্থানীয় লোকেরা হসপিটালে ভর্তি করেন তাকে। খবর পেয়ে বাড়ির লোক, বন্ধু বান্ধব সবাই ছুটে আসেন। ছুটে আসে মেঘাও। এই মানুষটাকে সে মনে মনে খুব শ্রদ্ধা করে। টাকার জন্য প্রমিতা আর অরিন্দমের সঙ্গে মিলে সেও যে মানুষটাকে ঠকাচ্ছে, এই চিন্তাটা মাঝে মাঝে তাকে খুব অপরাধবোধে ফেলে দেয়। কিন্তু কি করবে সে? প্রায় সপ্তাহখানেক পর বাড়ি ফিরে আসেন দিবাকর। কিন্তু হাত পা সবই অবশ তার এখন। কথাবার্তাও স্পষ্ট করে কিছু বোঝা যায় না। অরিন্দম আর মেঘার বিয়েটা ক্যান্সেল করে দেন প্রমিতা। ছেলেকে ডেকে বলেন, তোর বাবা তো এখন উইল করার মতো অবস্থাতেই নেই, তাই এই বিয়েটারও কোনো প্রয়োজন নেই আর। মেঘাকে আমি সব জানিয়ে দিয়েছি, বাকিরা ধীরে ধীরে ঠিক জেনে যাবে। তুই এখন মুক্ত, নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারিস তুই। মায়ের কথা শুনে অরিন্দমের যেন বুকের ভেতরটা কেঁপে ওঠে। তার মানে মেঘার সঙ্গে আর দেখা হবে না তার? আর কোনো দিনও সে জানতে পারবে না মেঘার মনের কথা? মায়ের ঘর থেকে বেরিয়ে টলতে টলতে কোনো রকমে নিজের ঘরে এসে পৌঁছায় সে। ধপ করে বিছানায় বসে পড়ে। এত কষ্ট হচ্ছে কেন তার? এই খবরটা শুনে তার তো আনন্দ হওয়ার কথা। আবার সে তার পুরনো জীবনে ফিরে যেতে পারবে। মেঘার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে হবে না তাকে। আচ্ছা, সত্যিই কি মেঘা সাধারণ? মনে মনে অস্থির হয়ে ওঠে অরিন্দম। এতই যদি সাধারণ হবে, তাহলে তার জন্য কেন অরিন্দমের কষ্ট হচ্ছে? কেন বিয়েটা ক্যান্সেল হয়েছে শুনে স্বস্তি পাচ্ছে না সে? ভাবতে ভাবতে বিছানায় গা এলিয়ে দেয় সে। হঠাৎ দেখে মেঘা তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসছে। খুব রাগ হয় অরিন্দমের। চিৎকার করে ওঠে সে। আর তখনই শুনতে পায় ফোন বাজছে। তার মানে ঘুমিয়ে পড়েছিল সে, আর স্বপ্নে মেঘাকে দেখেছে। ধড়মড় করে উঠে বসে ফোন ধরে সে। বাবার খবর নেওয়ার জন্য যতীন আঙ্কেল ফোন করেছে। কোনো রকমে 2 মিনিটে বাবার খবর জানিয়ে ফোন রেখে দেয় অরিন্দম। তারপর 2 হাত ধরে মাথা চেপে ধরে বসে থাকে। এরকম কেন লাগছে তার? নিজেকে কেমন হেল্পলেস লাগছে। আচ্ছা, সে তো যথেষ্ট বড়, ম্যাচিওর্ড একজন অ্যাডাল্ট। তাহলে মা বিয়ে ক্যান্সেল করেছে শুনে সে এত কষ্ট পাচ্ছে কেন? সে তো চাইলেই মেঘাকে কাছে পেতে পারে, নাকি মেঘার কাছে পৌঁছানো তার পক্ষে অসম্ভব? একটু আগে স্বপ্নে মেঘার মুখে তাচ্ছিল্যের হাসি দেখেছে সে। তার মানে কি মেঘা তার কাছে অধরা থেকে যাবে?